এখন খবর বিস্তারিত। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত মৃণাল কান্তি গড়ের জন্মদিন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় গ্রন্থ প্রকাশ ও রক্তদান শিবির। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক প্রয়াত মৃণাল কান্তি গড়ের জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবির ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগরতলা প্রেস ক্লাবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ব্রজগোপাল রায়, ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান মিহির দেব প্রমুখ। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, প্রয়াত মৃণাল কান্তি গড় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি একজন ভালো সংগঠকও ছিলেন। বামপন্থী আন্দোলনের কর্মী ছিলেন, একটা সময়ে ভালো সংগঠক ছিলেন। আমার ধারণা তিনি মাঝখানে পশ্চিমবাংলায় গিয়েছিলেন। এছাড়াও রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। অনুষ্ঠানে একই সঙ্গে প্রয়াত মৃণাল কান্তি গড়ের লেখার সঞ্চালন এবং তার সম্পর্কে স্বজন সুজনের লেখা একটি গ্রন্থ অমৃত বিন্দুর আবরণও উন্মোচন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারি শিক্ষক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোমতী জেলা ভিত্তিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর কেবিআই স্কুলে। ছিলেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। মোট 44 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোমতী জেলা ভিত্তিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর কেবিআই স্কুলের বিআরসি হলে। এছাড়াও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী কৃতি ছাত্র সুপ্রতিম দত্তকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়াও উপস্থিত বক্তারা ছিলেন উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর সুজিত রায়। সভাপতি হিসেবে ছিলেন গোমতী জেলার শিক্ষা দপ্তরের ইনচার্জ পঞ্চপদ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির শিক্ষা দপ্তরের সম্পাদক পিনাকি আচার্য ও সহ সম্পাদক নারায়ণ রায়ও উপস্থিত ছিলেন। উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, রক্তদানে ভারতবর্ষে ত্রিপুরা প্রথম স্থানাধিকারী। তবে সমাজের অবদান ছাড়া এই রকম কৃতিত্ব বাস্তবে সম্ভব নয়। কিন্তু গুণগত মানের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্য, তার দিকে সরকারের নজর রয়েছে। তিনি জানান, চেষ্টা চলছে প্রতিটি বিদ্যালয়ে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি সব পর্যায়েই একজন করে সরকারি প্রধান শিক্ষক শিক্ষিকা যাতে দেওয়া যায়। আমরা গুণগত মানের দিক থেকে যা হওয়া উচিত সেটুকু আমরা করতে পারি। তার জন্যই শিক্ষা বিভাগ আমাদের সরকারি সিদ্ধান্ত অনুসারে এখন চেষ্টা করছে যে গুণগত মান কি করে বাড়ানো যায়। তার জন্য শিক্ষা বিভাগ কাজ শুরু করেছেন, নিশ্চয়ই আপনাদের সাহায্য নিয়ে। এবং আরেকটা সিদ্ধান্ত আমাদের রক্তদান নিয়ে কিছু বলার উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের শেখানোর মতো স্পর্ধা আমার নেই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মেইনলি বলবো, তোমাদের জেনে রাখা উচিত যে 18 থেকে 65 বছর বয়সের মধ্যে যে কোনো সুস্থ পুরুষ বা নারী রক্তদান করতে পারেন। শিবিরে মোট 44 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আমি খুব আনন্দ বোধ করি এবং এটা তো সামাজিক কর্তব্য, মানবিক কর্তব্য এবং আমি প্রায় 10 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছি, রক্ত দিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ বোধ করি এবং অ্যাজ এ হেডমাস্টার এটা আমাদের মানে প্রধান কর্তব্য। স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত। আমরা যদি প্রথম রক্তদান করি তাহলে স্টুডেন্টরা এটা দেখে অনুপ্রাণিত হবে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটি অনুমোদিত ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের 6ষ্ঠ সোনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীমন্তপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিও বিভাগীয় সদস্য নিহার সাহা। ছিলেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী সহ সংগঠনের নেতৃত্বরা। ব্রাহ্মণ সরকার শ্রমিকদের দিচ্ছে নানা সুবিধা, মুখের গ্রাস কেড়ে নিচ্ছে কেন্দ্র। আজ ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়ন সোনামুড়া বিভাগীয় 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয় মোহাম্মদ আলী মঞ্চে শ্রীমন্তপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। একদিনের সম্মেলনে প্রতিনিধিদের উদ্দেশ্যে এই আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্বোধক ছিলেন সিআইটিউর বিভাগীয় নেতা নিহার সাহা। বিভাগের 11টি শাখা কমিটি থেকে মহিলা প্রতিনিধি সহ মোট 160 জন অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
প্রতিবেদনের উপর 6 জন প্রতিনিধি তাদের সাংগঠনিক কাজের সমস্যাগুলি তুলে ধরেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন রাজ্যের শ্রমকল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি বলেন, সমাজ পরিবর্তনের সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছেন সবচেয়ে কাছের বন্ধুই হচ্ছেন দিনমজুর অংশের মানুষ। এই দেশের 80 থেকে 82% মানুষ দিনমজুর। দেশের সরকার তাদের স্বার্থে কোনো ভাবনা চিন্তা করে না, উল্টো শোষণ বঞ্চনার তীব্র আক্রমণ ক্রমবর্ধমান বেড়েই চলছে। তিনি বলেন, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই দেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে, কিছু লক্ষের মানুষের পকেটে বাড়ি হচ্ছে, আর কোটি কোটি মানুষ তাদের অর্থ থাকবে, তাদের অন্যের ব্যবস্থা নেই, বস্ত্রের ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্যের পরিষেবা তাদের কাছে অধরা হয়ে আছে। কেন এই প্রশ্নটি জাগে না মানুষের মধ্যে? এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন সিআইটিইউর সোনামুড়া বিভাগীয় নেতা শ্যামল মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইটিইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সমর চক্রবর্তী, দিনমজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব রণজিৎ চক্রবর্তী ও দুলাল দেব। সম্মেলন থেকে 29 জনকে নিয়ে একটি বিভাগীয় কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়, যথাক্রমে খুকন দেবনাথ ও জাহাঙ্গীর হোসেন। নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। মুখ্যমন্ত্রী মানিক সরকার সোনামুড়ায় আসছেন আগামীকাল। নিজ নির্বাচনী কেন্দ্র ধনপুর ও কাঠালিয়ায় 3টি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার এই সফর বলে জানা যায়। আগামীকাল মুখ্যমন্ত্রী মানিক সরকার আসছেন সোনামুড়ায়। নিজ নির্বাচনী কেন্দ্রের ধনপুর ও কাঠালিয়ায় 3টি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন সকাল 10:30টায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ধনপুর কমিউনিটি হলে যুব সংগঠনের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করবেন। তারপর কাঠালিয়া সংহতি সবুজ বনায়নে বন মহোৎসবেও যোগ দেবেন তিনি। সর্বশেষ কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির হল করে হবে প্রশাসনিক পর্যালোচনা সভা। মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে হবে বিগত 6 মাসের ব্লক এলাকার উন্নয়নমূলক কাজে পর্যালোচনা। তারপর মুখ্যমন্ত্রী মানিক সরকার চলে যাবেন আগরতলার উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের গাফিলতিতে ট্রেড লাইসেন্স ছাড়া বেআইনিভাবে 3 মাস ধরে এক ব্যবসায়ী ভোডাফোন নামক টেলিকমের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। নগর পঞ্চায়েতের গাফিলতিতে ট্রেড লাইসেন্স ছাড়া বেআইনিভাবে 3 মাস সময় ধরে জনৈক ব্যবসায়ী ভোডাফোন নামক টেলিকমের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এইভাবে প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে ওই ব্যবসায়ী বাণিজ্য করলেও নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ কি কারণে নিশ্চুপ, এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে স্থানীয় ব্যবসায়ী মহল সহ জনমনে। ঘটনার বিবরণে জানা যায়, 3 মাস আগে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের নিকট ভোডাফোন টেলিকম তেলিয়ামুড়া ব্যবসায়ী ত্রিদীপ সাহা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন জানিয়েছিল। তখন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুকেন্দু বিকাশ দাস সাফ জানিয়ে দেয় যে এয়ারসেল, এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থার এজেন্সিরা নগর পঞ্চায়েতের কাছে সার্ভিস ট্যাক্স জমা দিয়েছিল, কিন্তু ত্রিদীপ সাহা সার্ভিস ট্যাক্স নগর পঞ্চায়েতে জমা দেয়নি। চেয়ারম্যান সুকেন্দু বিকাশ দাস সে সময় ত্রিদীপ সাহাকে অতি শীঘ্রই কাগজপত্র সহ ট্যাক্স জমা দেওয়ার জন্য পরামর্শ দেয়, যদিও পরে সার্ভিস ট্যাক্স জমা দেয়। এরপর ট্রেড লাইসেন্সের জন্য নগর পঞ্চায়েতের কাছে আবেদন জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোডাফোনকে ব্যবসা করার অনুমতি দেয়নি। চেয়ারম্যান জানায়, ওমপি চৌমনি স্থিত ত্রিদীপ সাহার 5তলা বিল্ডিংটি অবৈধ হিসেবে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ সরকারি কাগজে পত্রে ঘোষণা দিয়েছে, সেই হিসেবে কোনো প্রকার ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। ভোডাফোন তেলিয়ামুড়ার ম্যানেজার অমিত মজুমদার অকপটে স্বীকার করে যে বিনা ট্রেড লাইসেন্সে 3 মাস ধরে ব্যবসা করছে। এদিকে বিল্ডিং তথা ভোডাফোন এজেন্সির মালিক ত্রিদীপ সাহার নিকট গোটা বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের পরিচয়পত্র জেরক্স করে দেওয়ার জন্য বলেন। শুধু তাই নয়, ত্রিদীপ বাবু পাঠও পড়ায় সাংবাদিকতার, উকিলের আইনি ভয় দেখায়। এরপর রেগে উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ঘর থেকে তাড়িয়ে দেয়। আমরা শুধু কইলেন আর কি, মূল বিষয় অন্য কিছু না। তুমি যে রিপোর্টার আমরা কইও না, তোমার পরিচয়পত্রটা অবশ্যই একটু জেরক্স করে দাও। জেরক্স করে আর দেন আর দেন না, এটা তো জেরক্স করে দাও। এমন আমরা দেই না, আমার তো ভালো লাগে, আমার তো আপনি আমাদের ফোন করে নিয়ে দিবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। না না, এটা আমরা একটা জেরক্স করে দেবো।
দেও না দিয়ে পরে এরকম কাজ হয় না। গ্যাস করে দিতে আপনারা কেন যান সুপার করছে নগর পঞ্চায়েত করুক না, ঠিক আছে, আপনি তো ওইটা উত্তর দিলেন না। এটা আপনি লাইনে কইতেন না, আপনি যদি পরিচয় পত্রটা দেন আমারে তুই আমি উত্তর দিই সব রিল পরিচয় পত্র তো দেখানো হইল না। না দেখাই লইতো না, আমি তখন এটা দপ্তরিব না, আপনারা তো দপ্তরিব কত বড় আপনি রাখতেই আছেন কি আছেন দেন আপনি হলেন না। এখন প্রশ্ন উঠছে, কিসের জোরে ব্যবসায়ী ত্রিদীপ সাহা আইন না মেনে ব্যবসা করছে? নগর পঞ্চায়েত কর্তৃপক্ষই বা কেন বিনা ট্রেড লাইসেন্সে 3 মাস ধরে ব্যবসা করতে দিচ্ছে? যদি ত্রিদীপ সাহার 5তলা বিল্ডিং বাড়িটি সরকারি নথিপত্রে অবৈধ হয়ে থাকে, তবে কেন কড়া পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট দপ্তর? এসব নানা প্রশ্নই এখন উকি দিচ্ছে নগরবাসীর মধ্যে। তেলিয়ামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ এত সব কিছু জেনেও কেন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে? এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে শুভ বুদ্ধি মহলে। এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা একমাত্র বেরিয়ে আসবে সুষ্ঠু তদন্তক্রমে। তেলিয়ামুড়া থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের নবম বিলোনিয়া বিভাগীয় সম্মেলন উপলক্ষে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় বড়পাথুরির বাজারে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য পরিষদের সভাপতি তথা উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সব অংশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তৃতীয় বিকল্পের জন্য গড়ে তুলতে হবে দুর্বার আন্দোলন। তার জন্য এখনো যারা ভুল শিবিরে তাদেরকে জয় করে আনতে হবে। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের নবম বিলোনিয়া বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান সংগঠনের রাজ্য পরিষদের সভাপতি ভানুলাল সাহা। গতকাল বিলোনিয়ার বড়পাথুরি বাজারে হয় বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। বিভাগের 13টি অঞ্চল থেকে ব্যাপক অংশের শ্রমজীবী জনগণ মিছিল করে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগে বড়পাথুরির সমর স্মৃতি মিলনায়তনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করে 2 দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভানুলাল সাহা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শুরু হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশকে সম্বোধন করে ভানুলাল সাহা বলেন, 1980 সালে সংগঠনের পথ চলা শুরু। এখন সংগঠনের সভ্য সংখ্যা 2,34,000। তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তা বিল পেছন দরজা দিয়ে পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার, অথচ নারী সংরক্ষণ বিল পাশ করানোর কোনো উদ্যোগ নেই। কিন্তু তাদের দেওয়া স্লোগান তারা কার্যকরী করল না। লোক দেখানো জমিনের উন্নয়ন করে তোলা হলো, নামটা বাঁচতে ভূমি সংস্কার আইনও করা হলো। জওয়াহরলাল নেহেরু মহানবেশকে দিয়ে, অর্থনীতিবিদ মহানবেশকে দিয়ে হিসাব করালেন যে কত জমি এই ভূমি সংস্কারের যে সিলিং দেওয়া আছে, সিলিং এর উপরে উদ্বৃত্ত কত জমি পাওয়া যেতে পারে। তিনি হিসাব করে দেখালেন 6,30,00,000 একর জমি উদ্বৃত্ত হবে। কি ছিল? সারাদিন কাজ করে মহাজন বিদায় করেন বলিদা, দোকানদারি করছে, ভিড় মজুরি চাইতে পারছে না, দোকানদারি করে ভাগ করে মজুরি দেবে, তারপরে খাদ্য কেনা হবে। বউ বসে আছে বাড়িতে রান্না করার জন্য, খাদ্য গেলে বাচ্চাগুলোকে দেখে ঘুমিয়ে পড়েছে। এই ছিল পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে আজকের এই পরিস্থিতি আমরা এসেছি। তো এই বিজেপিও দিল না, তারপরে ইউপিএ 1-2। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে গণ আন্দোলনের নেতা বিধায়ক বাসুদেব মজুমদার সংগঠনের সভ্যদের চেতনার মান বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে রাজ্যের উন্নয়নে ব্যাপক অংশের মানুষকে সামিল করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বিলোনিয়া বিভাগের সম্পাদক দীপঙ্কর সেন। প্রকাশ্য সমাবেশের পর প্রতিনিধি অধিবেশন শুরু হয়। সুরেশ ভিল, গৌরাঙ্গ ভৌমিক, পারুল বণিক এবং কালন মিয়াকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠন করে। মোট 270 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের তামসাবাড়ি রাধামাধব মন্দিরের সামনের রাস্তাটি অর্ধেক দখল করে আছে জঞ্জাল ও পচা আবর্জনা। সোনামুড়া দৈনিক বাজারের একাংশ ব্যবসায়ীদের কাণ্ডজ্ঞানহীন কাজের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের মানুষের। নগর পঞ্চায়েত নির্বিকার। আবর্জনার স্তূপ, দুর্গন্ধে রাস্তা পারাপার করতে অসুবিধা হচ্ছে পথ চলতি মানুষের। সোনামুড়া নগর পঞ্চায়েতের অধীন তামসাবাড়ি রাধামাধব মন্দির সংলগ্ন সড়কটির প্রায় অর্ধেক দখল করে রয়েছে পচা আবর্জনা, জঞ্জাল ও বড় বড় বস্তার স্তূপ। সোনামুড়া দৈনিক বাজারের একাংশ দোকানদারও বিভিন্ন আবর্জনা এনে ফেলে রাস্তার উপর বলে অভিযোগ। আবর্জনার দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধে হয় বাজারে আসা বিভিন্ন মানুষ, স্কুল ছাত্রছাত্রী, রাধামাধব মন্দিরে আসা বিভিন্ন ভক্তদের সহ পথ চলতি সাধারণ মানুষদের।
তাছাড়া আশেপাশের বাড়িঘরের লোকজনদেরও জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তাদের অভিযোগ, নগর পঞ্চায়েত থেকে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান করে দেওয়া হলেও ওই সমস্ত দোকানদাররা আবর্জনা ডাস্টবিনে না ফেলে ফেলছে রাস্তার উপর। এই নর্দমাগুলি অ্যাকচুয়ালি বাইরের মানুষ হয়ে ফেলা। আমি প্রায় দিনই কিছুদিন পর করে নগর পঞ্চায়েতে গিয়ে আমি ইনফর্ম করি। ইনফর্ম করার পর তারা কিছুদিন পরে ওরা পরিষ্কার করে। কিন্তু আমি নগর পঞ্চায়েতের কাছে বলছি যে আপনারা যেহেতু নগর পঞ্চায়েত কিছু জায়গা আছে তারা দেখে প্রায় দিনে পরিষ্কার করে, প্রত্যেক দিনে পরিষ্কার করে। আমি বলছি যেহেতু যে বাজারের লোকে বসে একটা ডাস্টবিন আছে, কিন্তু এই ডাস্টবিনে তারা ফেলায় না হয় আমার বাড়ির সামনে ফেলায়, প্রচন্ড নোংরা এবং দুর্গন্ধ বেরোম, যে বাড়ি থাকা খুব কষ্টকর এবং এটি পরিবেশটাও নষ্ট যাবে। তাদের সামনে একটা মন্দির, দুর্গা মন্দির আছে, অনেক পুণ্যার্থীরা যায়, স্কুলের সময় অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যায়, গাড়ি ক্রসিতে গিয়া বাচ্চা ছেলেরা আমি করে তারা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি নগর পঞ্চায়েতের কাছে অনেকবারই কইছি যে আপনারা দুদিন পর পরে এটা পরিষ্কার করেন, কারণ কিছু জায়গা আছে দেখছি নগর পঞ্চায়েতের লেবাররা ডেলি পরিষ্কার করে। এটা তো একটা মেইন শহরের একটা কেন্দ্রবিন্দু। আমার একটা আমাদের অন্য সংস্থার কাছে আমরা প্রত্যেক দিন বা সপ্তাহে 4-5 দিনে পরিষ্কার করেন। আর একটা চেষ্টা করেন যাতে নগর পঞ্চায়েত থেকে যাতে এখানে নর্দমা না ফেলানো হয়। সামনে একটা ডাস্টবিন আছে, এই ডাস্টবিনে ফেলানো হয়, বা নগর পঞ্চায়েত থেকে কর্তৃপক্ষরা যাতে প্রতি দোকানদারকে বলে দেয় যে আপনারা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলানো হয়। একটা আবেদন ইমিডিয়েট এগুলি পরিষ্কার করে, যে কোনো দুর্ঘটনা করতে পারে। আশেপাশের বাড়িঘরের মানুষদের অভিযোগ, দিনের পর দিন এই অবস্থা চলতে থাকলেও কোনো সুদৃষ্টি দিচ্ছে না নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। আর দুর্গন্ধ এতই প্রবল যে মন্দিরে আসা বিভিন্ন ভক্তদের নাকে কাপড় চাপা দিয়ে রেখেই ভগবানকে দর্শন করতে হয়। আর এসব আবর্জনার দুর্গন্ধ থেকে বিভিন্ন জীবাণু ছড়িয়ে ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীদের রোগের সৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাস্তাঘাটের যে আবর্জনা রাস্তার পাশে ফেলে রেখেছে, পুরা নগর পঞ্চায়েতের রাস্তার পাশে এই আবর্জনা ফলে স্কুলের বাচ্চারা এবং মানুষের পরিবেশ খুবই খারাপ। ওই যে এখানে একটা কৃত্রিম ভাবে একটা ডাস্টবিন থেকে ওই গেছে গিয়ে, আসলে এটা নগর পঞ্চায়েত কতটুকু ইয়ে করতে আছে, হয়তো রেগুলারলি পরিষ্কার করলে হয়তো সবসময় কিন্তু মানুষ আসতে যাচ্ছে গাড়ি ঘোড়া একটা গাড়ি পাস হতে পারে না, বাজারের মানুষের আমরা পোলাপানি চলাফেরা অনেক প্রবলেম হয়। নগর পঞ্চায়েত যদি একটু একটা এদিকে হয়তো মানুষের একটু সুবিধা হইবে। আর শহরের উপরে এরকম একটা আবর্জনা, এটা একটা খুব বিশ্রী পরিবেশ সৃষ্টি হচ্ছে আছে। পরিবেশ দুর্গন্ধ হয়, বাড়ি ঘরে থাকাটাও অনেক সময় চলাফেরা, বাড়ি ঘরে অনেক সময় দুর্গন্ধ হয়। এগুলোর লাগে হয়তো নগর পঞ্চায়েত একটা ভালো উদ্যোগ নিয়ে, এটা এখানে আসলে কোনো ডাস্টবিন নেই, আসলে এখানে দুইজনে ফলাইতে দুনিয়ার আবর্জনা এখানে ফলাইতে আছে। আর এর লাগে রাস্তা করা তুলতে আছে, অনেক রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে এবং একটা গাড়ির পরে আরেকটা গাড়ি পৌঁছতে পারে। এখান থেকে করাই নিতে ধীরে ঢুকবার বাজার রোজ করা পাশে বাড়ি, কারণ ভাই তো বাজারের থেকে তো সবাই না এদিকে ফালাইতে দুর্গন্ধ ছড়াইতেছে, রোগের সৃষ্টি হইতেছে। ওখানে নগর পঞ্চায়েতে তো কোনো হেলদুল নাই। নগর পঞ্চায়েতের চেয়ারম্যানও সেটা দেখে নাই এই রূপদার কি অবস্থা। এই জায়গাতে পেচ্ছা পায়খানা করে রাখতেছে, একটা মেইন একটা সড়ক পথ। হ্যাঁ, এই সড়ক পথের ভিতরে এরকম অবস্থা। তবে একটা মন্দির, একটা রাধা মাধব মন্দির আছে, মন্দিরের সামনে এই অবস্থা করে রাখছে। হ্যাঁ, অনেক কি কম, আমরা তো কই আসি, আমরা কোনো লাভ হইতো না। তারা যদি না দেখে, পঞ্চায়েত যদি না দেখে, আমাদের তো আর কোনো লাভ হইতো না। পঞ্চায়েত দেখতেই না, পার্শ্ববর্তী বাড়িঘর টাড়িঘর সব আছে এদিকে। হ্যাঁ, এদিকে সব তো মানে ভদ্র ফ্যামিলি বাড়িঘর। আপনি কি চাইতেছেন? হয়তো এটা করতেছে না, মানে এটা আমরা কি করবো, আমরা তো আর কইয়া তো কোনো লাভ হইতেছে না। আমরা তো কইতাছি এই যে দেখেন রাস্তা দিয়ে এদিকে দুর্গন্ধ ছড়াইতেছে। হ্যাঁ, পায়খানা পেচ্ছাপ একটা এরকম বাজে পরিবেশ এই জায়গাটা, এই একটা আর কি। তামসাবাড়ির মতো এমন একটি ব্যস্ততম স্থানে যদি এ অবস্থা হয়, তাহলে আশেপাশের অন্যান্য অঞ্চলগুলিতে যে কি অবস্থা হবে তাই এখন ভাবার বিষয়। এখন দেখার বিষয় নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। সাহায্য নয়, অধিকার নিশ্চিত করুন। কিন্তু কিভাবে নিজেদের অধিকার সম্বন্ধে নিশ্চিত হতে পারবে প্রতিবন্ধীরা?
তাদের দিন তাই একদিন নয়, প্রতিদিন। খবর ত্রিপুরার বিশেষ প্রতিবেদনের খোয়াই জেলার দুটি ভিন্ন কাহিনী তাই প্রমাণ করছে। ভারতের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পায়ারমেন্ট মিনিস্ট্রির অধীনে 30 জুন 2011 প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত বিলে 70টি অধিকার ও প্রাপ্যতার উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে ভারতীয় আইনের 43, 46, 47, 50 নং ধারা মোতাবেক প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী সহায়ক সামগ্রী বিনামূল্যে সরবরাহ করার বিধান রয়েছে। সে যাই হোক, এ রাজ্যে জাঁকজমকভাবে প্রতিবন্ধী দিবস উদযাপনকালে বিভিন্ন বক্তারা ভাষণ দানকালে নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যা অনেকেরই তখন হৃদয়ে দোলা দিয়ে যায়। অহরহ এনজিও সংস্থা কেন্দ্রীয় প্রকল্পে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিবন্ধীদের নামে। শহরমুখী প্রচার ও প্রসারের অঙ্গ হিসাবে শহরের কিছু বিকলাঙ্গদের সাহায্য করে ওনারা সেলাম অর্জন করেন। পাশাপাশি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া দ্বারা প্রশংসা কুড়িয়ে নেন। বাস্তব চিত্র কিন্তু অন্য কথায় বলছে। খোয়াই চরগনকি এলাকার বাসিন্দা মনু সরকার, তার পরিবারের একমাত্র সদস্য। মা বাবা কেউ জীবিত নেই, আছে শুধু একাকিত্ব। কিন্তু রাজ্য সরকার থেকে পাওয়া বিকলাঙ্গর তকমা ঝুলিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। এ যাবৎ কোনো সাহায্য না মিললেও প্রত্যাশা একখানা বিপিএল কার্ড এবং বিকলাঙ্গ ভাতা পাওয়ার। বছরের পর বছর কেটে গেলেও প্রত্যাশা পূরণ হয়নি। তাই পেটের তাগিদে রোজবেলি খোয়াই শাখা অফিসে মাসিক 1000 টাকার বিনিময়ে চাকরি করছে বলে জানান মনু সরকার। আপনার কি নাম? মনু সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ির সর গুনতি। বাবার নাম কি? রাজমঞ্চকা। বাতা বিপিএল দেয় না আমার। আর বাতা? বাতা 2-3 বার অ্যাপ্লাই করছি, ক্যান্সেল হয়ে যায়। কে দেয় নাকি? আপনার কি নাম? মনু সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ির সর গুনতি। বাবার নাম কি? রাজমঞ্চকা। বাতা বিপিএল দেয় না আমার। আর বাতা? বাতা 2-3 বার অ্যাপ্লাই করছি, ক্যান্সেল হয়ে যায়। কে দেয় নাকি? ভাবতে অবাক লাগে, একজন বিকলাঙ্গ ব্যক্তি যার কোনো স্থায়ী কর্মসংস্থান নেই, অভিভাবক নেই, ওনার আছে এপিএল কার্ড, অথচ ওনার রয়েছে স্টেট ডিসেবিলিটি বোর্ড এবং ওয়েস্ট ডিসেবিলিটি বোর্ডের সার্টিফিকেট, মানে বিকলাঙ্গের তকমা। কে জানে আরো কত অসহায় মানুষকে এভাবে দিন কাটাতে হচ্ছে দিন প্রতিদিন। তবে আজকের প্রতিবেদনে আরো একখানা কাহিনী আমরা তুলে ধরছি। এমন একজন যিনি 50 বছর যাবৎ নকল পার সাহায্যে দিন কাটাচ্ছেন। তবে উনি অন্তোদয় এবং বৃদ্ধ ভাতার মতো সাহায্য পেয়ে থাকেন। কিন্তু বিকলাঙ্গ হবার ফলে যে দুর্ভোগ ওনাকে প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে, তার জন্য কেউ কোনো উদ্যোগ বা সহায়তা প্রদান করেননি ওনাকে। যার কথা বলা হচ্ছে তিনি 80 ঊর্ধ্ব গঙ্গাচরণ বাবু। খোয়াই জেলার তুলাশিখর ব্লকের অন্তর্গত বাদলাবাড়ি গ্রামের ইচাছড়ার বাসিন্দা। উনার সাথে একান্ত আলাপচারিতায় ফুটে উঠল উনার সব দুঃখ যন্ত্রণার কথা। বছর 50 আগে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কারণে ওনাকে এক পা হারাতে হয়েছে। কোনো সরকারি সাহায্য ছাড়াই হাতুড়ে ডাক্তার দ্বারা নোংরা কাপড় গুজে নাইলনের দড়ি বেঁধে লোহার তৈরি পায়ের আকৃতির নকল জোড়া দিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। উনার মুখ থেকে শোনা যাক উনার দীর্ঘ আক্ষেপের কথা। এই পাউডার আপনি কি কেমনে বানাইছেন? একটা ডাক্তার সাহেব আনিয়ে দিয়েছে, আমি পুষাই কেমন লাগছে। এই যে পাউডার, এটা কি ডাক্তার বানাইছে? এরকম পাও? গঙ্গাচরণ বাবুর মতো আরো অনেকেই আছেন যারা এ জগতের সরকারি নিয়ম নীতির সন্ধান, সুযোগ সুবিধা ইত্যাদি কোথায় পাবেন, কিভাবে পাবেন কিছুই জানেন না। সবাই মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ। এই ধারণা, বিশ্বাস এবং আদর্শের সর্বব্যাপী পূর্ণাঙ্গ ও কার্যকর প্রতিফলন না হলে বাস্তবে প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থার কোনো উন্নয়ন সম্ভব হবে না। তারা অবহেলিত এবং অপ্রতিবন্ধী নাগরিকদের করুণার পাত্রই হয়ে থাকবে। স্বাধীনতার 65 বছর পরও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারসমূহ সুনিশ্চিত করার বিষয়টি সুদূর পরাহত হয়ে থাকবে। চলুন শুধু ত্রিপুরাবাসী হিসেবেই নয়, মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব নিয়ে সবাই মিলে গ্রাম পাহাড়ে গিয়ে ওনাদের পাশে দাঁড়াই, ওনাদের সচেতন করে তুলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বামফ্রন্টের ডাকে বাস্তবা আশু দাবির ভিত্তিতে বিশালগড় টাউন হলে অনুষ্ঠিত হয় এক গণকনভেনশন। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিশালগড় বিভাগীয় সম্পাদক গৌরব চক্রবর্তী প্রমুখ। আজ বিকেলে বিশালগড় টাউন হলে ত্রিপুরার সার্বিক উন্নয়নের সাথে 5 দফা আশু ও জরুরি দাবিতে জুন জুলাই মাসব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বামফ্রন্টের কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, সিপিআইএম বিশালগড় বিভাগীয় সম্পাদক গৌরব চক্রবর্তী, সিপিআইএম বিশালগড় সম্পাদক মণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান, ফরওয়ার্ড ব্লকের প্রশান্ত কপালী, আরএসপি সিপাহীজলা সম্পাদক প্রাণকৃষ্ণ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। বিশালগড় বিভাগীয় কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। কনভেনশনে 5 দফা দাবি সনদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। একাংশ হলেও ধান ক্ষেত্রের মধ্যে কংগ্রেসের লোক ছুটে যায়, বাধা দেয়, নির্বাচনী প্রচার হয়, রেল লাইন উপরে ফেলে দেব, রেল লাইন বলে সমীকরণ। এইভাবে আমাদের রাজ্যে মিটার গেজ রেল লাইনও। কনভেনশনে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 5 দফা দাবিগুলির মধ্যে হল 4 লেন করা সাপেক্ষে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত জাতীয় সড়কের 2 লেনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। 2014 সালের মধ্যে লামডিং থেকে আগরতলা ও সাবরুম পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপনের কাজ সমাপ্ত করতে হবে। চিনির দাম ও বন্টনের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রত্যাহার করা চলবে না। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ব্লক ভিত্তিক 64তম বনমহোৎসব পালিত হয় কলমচূড়া আদর্শ কলোনি এসবি স্কুলে। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শামসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক দুলাল দাস, বিডিও বিজয় সিনহা প্রমুখ। বক্সনগর ব্লক ভিত্তিক 64তম বনমহোৎসব উদযাপিত হয় গতকাল। কলমচূড়া আদর্শ কলোনি এসবি স্কুলে উদযাপিত হয় এই ব্লক ভিত্তিক বনমহোৎসব। উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শামসুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তপন বিকাশ পাল, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক দুলাল দাস, বক্সনগর ব্লকের বিডিও বিজয় সিনহা, কলমচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিথিরা প্রত্যেকে স্কুল মাঠে বৃক্ষরোপণ করেন। কলমচূড়া স্কুলের ছাত্রছাত্রীরা এক র্যালি বের করে এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ এলাকার বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা যেটুকু জানি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাছের জন্ম নিয়েছে, তারপরে গাছপালা সেখানে জন্ম নিয়েছে, তারপরে মানুষের জন্ম হয়েছে। কেন সেটা হলো, পৃথিবীর মধ্যে যদি জল যদি না থাকতো, পৃথিবীর মধ্যে যদি গাছপালা যদি না হতো, তাহলে পৃথিবীর মধ্যে মানুষের জন্ম হতো। বক্সনগর থেকে জুয়েল আলমের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর কুপিলং এলাকায় আমবাগান থেকে উদ্ধার করা হয় 10 ফুট লম্বা একটি অজগর সাপ। পরে এটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। গতকাল উদয়পুর খুপিলং স্থিত এলাকাতে একটি অজগর সাপ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। সাপটি প্রায় 10 ফুট, ওজন প্রায় 22 থেকে 24 কেজি। খুপিলং এর আমবাগানের জঙ্গলের ঝোপ থেকে নিযুক্ত শ্রমিকরা প্রথমে সাপটিকে দেখতে পায়। রোহিত মিয়া, শহীদুল মিয়া ও বীর বাহাদুর নামে 3 জন লোক প্রথমে সাপটিকে ধরে ফেলে। পরবর্তী সময়ে খুপিলং এলাকার অন্তর্গত ফরেস্ট ডিপার্টমেন্টের অধিকর্তা জহর দেববর্মার হেফাজতে সাপটিকে দিয়ে দেওয়া হয়। তবে উদয়পুরে ইদানিং অজগর সাপ উদ্ধার বহু সংখ্যক হয়ে গেছে। এলাকাবাসীর মতামত, অজগর সাপ এত পরিমাণে কোথা থেকে আসছে? আমার বেনিফিশিয়ারি আমার বাগান হইতে আসলো, এখানে লেবার কাজ করতে আসলো। সময় লেবাররা দেখছে, লেবাররা দেখে ফরেস্টার খবর দিয়েছে, ফরেস্টার বাবু এখান থেকে তারপরে ধরা হয়েছে, এখানে আনা হয়েছে। কত কেজি ওজন হবে এমন করা? অনুমান 22 থেকে 24 কেজি হবে। ধরছেন এটা? এটা মাটির লগে মিশিয়ে থাকে, মাটির লগে মিশিয়ে থাকে, গাছ পুরান গাছে মিশিয়ে থাকে, মিশিয়ে জায়গা লম্বা আসলো। এটা লম্বা জায়গায় মাঝখানে দেখছি, এরপরে মাথা টুকাইতে মাথায় ধরিয়া এইভাবে ধরিয়া হয়েছে।
কতক্ষণ এসে ধরছেন যে? ধরছিলাম আধা ঘন্টা হয়েছে। আপনারা কয়জনে মিল্লা ধরছেন? আমরা 3 জন মিলে ধরছি। আপনার নাম? আমার নাম মনিরাম জমাতিয়া। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ষষ্ঠ বিশালগড় বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বিশালগড় দ্বাদশ বিদ্যালয়ের হলঘরে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহসভাপতি হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃত্বরা। মোট 150 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সম্মেলনে। আজ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিশালগড় বিভাগীয় কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পতাকা উত্তোলন করেন মোটর শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির সহসভাপতি হুমায়ুন কবির। এছাড়াও শহীদ বেদিতে মাল্যদান করেন সিআইটি বিভাগীয় সভাপতি সত্যরঞ্জন দাস। উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠন নেতৃবৃন্দরাও। হলঘরে সম্মেলন শুরুর আগে বিশালগড় দক্ষিণাঞ্চল কমিটির সদস্যরা গণসঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির সহসভাপতি হুমায়ুন কবির, সিআইটিউ বিভাগীয় কমিটির সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, সিআইটিউ সহসভাপতি তথা নগর পঞ্চায়েতের সদস্য সন্তোষ বিশ্বাস সম্মেলনের উদ্বোধনী ভাষণ পেশ করেন। বাণিজ্যিক ব্যবস্থা উন্মোচন করে নিচ্ছে এবং এটা খালি ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে। আমাদের আজকে থেকে 3 বছর আগে আমাদের পৃথিবীর সামনে গণতান্ত্রিক আন্দোলনের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, এই দৃষ্টিভঙ্গিটাকে পদদলিত করার জন্য গোটা বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি তাদের উপর ব্যাপক থেকে ব্যাপকতম আক্রমণ সংঘটিত করেছিল। এই আন্দোলনের সম্মেলনে বিশালগড় বিভাগ থেকে 150 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশালগড় বিভাগের সভ্যপদ গ্রহণ করেন 723 জন। সম্মেলনে 14 দফা দাবির সনদ পেশ করা হয়, যার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংহতি রেখে মোটর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, বিশালগড়ে একটি সিএনজি স্টেশন চালু করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করতে হবে এবং পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অতিরিক্ত মূল্য হ্রাস করতে হবে প্রমুখ। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা।